শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি শাওন দত্ত। আগুনে পোড়া মহাখালীর করাইল বস্তিতে এখন কেবলই দীর্ঘশ্বাস আর ঘুরে দাঁড়ানোর লড়াই। এই বিষয়ে সবশেষ খবর জেনে নেব সহকর্মী রেদওয়ান আহমেদের কাছ থেকে। রেদওয়ান, এই মুহূর্তে সেখানকার বাসিন্দাদের সবশেষ কি অবস্থা জানতে চাই আপনার কাছ থেকে। শাওন, রীতিমতো হাহাকার পরিস্থিতি এই করাইল বস্তিতে। খাবারের জন্য যখনই একটি ট্রানের ট্রাক বস্তির ভেতরে ঢুকছে, তারপরে কিন্তু প্রতিটি ট্রাকের সামনে কিন্তু হুমড়ি খেয়ে পড়ছেন বস্তিবাসীরা। কেননা জানেন, গতকাল রাত থেকে আগুন লাগার পর থেকে কিন্তু বারবারই আমরা বলে আসছিলাম যে বিশুদ্ধ খাবার পানি থেকে শুরু করে কিন্তু খাবারের যে অভাব সেটি কিন্তু একেবারে স্পষ্ট। তারপরেই যখনই যারা ব্যক্তিগত উদ্যোগে কিংবা এনজিওর সাহায্যে যারাই আসলে ভেতরে খাবার নিয়ে এসেছেন, ট্রাক ভর্তি খাবার আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, পুরো বস্তিবাসী কিন্তু একত্রিত হয়ে গেছে সেই খাবারগুলো নেয়ার জন্য। অর্থাৎ এখন পর্যন্ত তাদের কাছে কিন্তু তেমন কোনো খাবার ছাড়া কিন্তু তেমন কোনো সহায়তা পৌঁছায়নি। বারবারই তারা যেটি বলার চেষ্টা করছেন যে আগুন লাগার পর থেকে কিন্তু এই জায়গাটিতে বহিরাগতরাই বেশি এসেছে, যার কারণে যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা আসলে সংকটাপন্ন অবস্থায় আসে, বিশেষ করে নারী ও শিশুরা, তারা কিন্তু খুব একটা সুবিধা পাচ্ছেন কি বলে তারা আমাদেরকে জানাননি। তারা বারবারই অভিযোগ করছেন যে যেহেতু বাহিরের মানুষজন এই জায়গার ভেতরে ঢুকে পড়েছে, যার কারণে কিন্তু পুরো বস্তি জুড়ে একটি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটি ট্রানের ট্রাক, তারা শুধুমাত্র পানি, বিশুদ্ধ পানি নিয়ে এসেছে। সেই পানিটুকু নেওয়ার জন্য কিন্তু এখানে শত শত মানুষের ভিড়। অর্থাৎ বস্তির যতগুলো মানুষের ঘর পুড়েছে তার চেয়েও বেশি মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছেন। যেহেতু আশপাশের এলাকায় বিদ্যুৎ নেই, পানির সংযোগ নেই, যার কারণে কিন্তু তীব্র খাবার পানির সংকট হয়েছে এখানে। এবং কয়েকজনের সাথে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি যে এখন পর্যন্ত যে সংকট সেটি কিন্তু আরো প্রকোপ আকার ধারণ করছে। এখানে একের পর এক ট্রানের ট্রাক আসছে, কিন্তু সেটি মোটেও কিন্তু পর্যাপ্ত না। এবং এখন পর্যন্ত তারা যেটি দাবি করছেন যে যারা আসলে প্রকৃত অর্থে যাদের প্রয়োজন তাদের অনেকেই কিন্তু সেই খাবার পানিটুকুও পাচ্ছে না। শুধু কিন্তু খাবার কিংবা পানি না, এছাড়াও আপনি জানেন যে শীতের সময় নানান বস্ত্রের কিন্তু তাদের শুধুমাত্র একটি কাপড় ছাড়া কিন্তু আসলে কোনো শেষ সম্বল বলতে আসলে কিছুই নেই। তারা কিন্তু আসলে এই মুহূর্তে আমি একটু একজনের সাথে কথা বলতে চাই। এখন পর্যন্ত কি খাবার পেয়েছেন কিনা? গেছিলাম, খাবার পাই নাই, খালি কলা উঠে পাইছি, পানিও পাই নাই, ভাতও পাই নাই। এই পাড়াপাড়ির মধ্যে কেমনে নিমু না বললাম। সকালকে কই ছিলেন? রাতের বেলা এই যে কত নাগে যায় ঘুরে এলাম, মানুষ বেশি ঘুরে এলাম। কারণ শুনছিলেন আসলে এমন অভিযোগই কিন্তু সবাই করছিলেন যে পানি কলা ছাড়া কিন্তু তেমন কোনো খাবারই আসলে কেউ পায়নি। এবং শুধুমাত্র খাবার ছাড়া আপনি দেখতে পাচ্ছেন যেই জায়গাটিতে মূলত বস্তির প্রবেশদ্বার, সেইটি থেকে শুরু করে এক একটি ট্রাক কিন্তু এই জায়গাটিতে আসছে। পাশাপাশি আশপাশের মাঠগুলোতেও কিন্তু সেগুলো রয়েছে। এবং খাবারের জন্য কিন্তু মানুষের কিন্তু যে হাহাকার, সেই হাহাকার কিন্তু এই পুরো বস্তি জুড়ে। এবং তারা যেটি বলতে চাচ্ছেন যে শুধুমাত্র প্রকৃত যারা ক্ষতিগ্রস্ত, আগুনে যাদের ঘরবাড়ি পুড়েছে, তারা ছাড়াও অনেক বহিরাগতরা এখানে এসেছেন এবং অনেক সংস্থা ব্যক্তিগত উদ্যোগে তারা পানি থেকে শুরু করে খাবার পানি থেকে শুরু করে খাবারের বক্স সেগুলো বিতরণ করার চেষ্টা করছেন। কিন্তু তাতে কিন্তু খুব একটা সমস্যার যে সমাধান সেটি কিন্তু হচ্ছে না। পাশাপাশি যারা গতকালকে রাত থেকে আসলে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করেছেন তাদের অনেকেরই আসলে শীত বস্ত্রের অভাব, তাদের অনেকেরই হয়তো টয়লেটের সমস্যা, নানান রকমের সমস্যা কিন্তু এখানে দেখা যাচ্ছে। কিন্তু আপনি দেখছেন যে একরকম বিশৃঙ্খল পরিস্থিতি কিন্তু এখনো এই বস্তিটিতে বিরাজমান, যার কারণে কিন্তু দীর্ঘমেয়াদী যে সমাধান, সেই সমাধানের জন্য কিন্তু তারা বলছেন যে একটি সুশৃঙ্খল পরিবেশে এখানে খাবার পানি থেকে শুরু করে সবকিছু যে বিতরণ প্রক্রিয়া সেটি কিন্তু না হলে আরো ভয়াবহ অবস্থা হবে। দিন যত যাবে, সময় যত যাবে, ততক্ষণে কিন্তু তারা একেবারেই কিন্তু আরো সংকটাপন্ন অবস্থায় পড়ে যাবেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পেছনের এই ট্রাকের মতো কিন্তু আরো বেশ কয়েকটি ট্রাকও এর আগে এসেছে, কিন্তু যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তাদের কিন্তু এখন পর্যন্ত যে সংকটাপন্ন অবস্থা সেটি কিন্তু এখনো কাটিয়ে ওঠা যায়নি। শাওন। রেদওয়ান, ধন্যবাদ আপনাকে। করাইল বস্তিতে আগুনে গৃহহীন প্রায় ১৫০০ পরিবার দিন কাটাচ্ছেন খোলা আকাশের নিচে। মধ্যরাতে আগুন নিয়ন্ত্রণে এলেও সকাল থেকে আবাসস্থলে ফিরতে শুরু করে পরিবারগুলো। যদিও ঘর বলতে অবশিষ্ট নেই কিছুই, ফলে সবকিছু হারিয়ে মানবেতর জীবনযাপন করছে বহু মানুষ।
খাবার পানির সংকটে বিভিন্ন সংস্থা পাশে দাঁড়ালেও ধ্বংসস্তূপ সরিয়ে আবারও ঘুরে দাঁড়াতে সরকারের সহযোগিতা চান তারা। ভোরের আলো ফুটতেই দৃশ্যপটে হাজির আগুনে পোড়া কঙ্কালসার কড়াইল বস্তি। ধ্বংসস্তূপে পরিণত আবাসস্থলে ফিরতে শুরু করেন বাসিন্দারা। দীর্ঘ 4 বছর ধরে কড়াইলেই চা দোকান করে সংসার চলছিল মাইনুদ্দিনের, কিন্তু অগ্নিঝড়ে সবকিছুই যেন ওলটপালট হয়ে গেছে তার। এখন পথে বসার উপক্রম। মোটামুটি 1 থেকে 1.5 লক্ষ টাকার মালামাল ছিল দোকানে আর বাসা বাড়ি মিলে এসে, এরপরে যাবতীয় কাপড় চোপড় ছিলই। এখন আমি কিছুই বাইর কথাই নাই, কালকের থেকে এই পর্যন্ত এই পোশাকেই আছি, এখনো পর্যন্ত নাস্তা পানি ঠিক মতো হয় নাই। মাইনুদ্দিনের পাশের বাসায় থাকতেন খাদিজা বেগম। বসতঘর আর মূল্যবান জিনিসপত্র সবকিছু হারিয়ে নিঃস্ব তিনিও, কিন্তু সরকারি সাহায্য না পাওয়ায় ক্ষোভ জানান তিনি। কিন্তু আমরা উত্তম একটা জামা কাপড়, একটা হান্ডি ফাইলা নয় একটা কিছু আমরা সহযোগিতা হারাম পাই না। এক হাতা বালি সারা রয়েছি, ওই বাসা দিয়েছি 3টা আং বাসায় এনে একা হারাম দেন। মঙ্গলবার রাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে পথে বসে গেছেন প্রায় 1,500 পরিবার। খোলা আকাশের নিচে রাত কাটালেও দিনের আলোয় পড়েছেন খাবার, শীতবস্ত্র সহ বিভিন্ন সংকটে। যদিও বিএনপি জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংস্থার পক্ষ থেকে দেয়া হচ্ছে খাবার ও পানীয়, কিন্তু তা চাহিদার তুলনায় অপ্রতুল বলছেন ভুক্তভোগীরা। আমার কিচ্ছু নাই, আমি একদম নিঃস্ব হয়ে গেছি। আমার ঘরের জিনিসপাতি যা কিছু আছে সব শেষ। খাওয়ার কে গলা দিয়ে নামে এই পরিস্থিতির ভিতরে যে খারাপ পরিস্থিতিটা হলো, অনেক বিপদ আছে, অনেক কষ্টে জিনিস করছিলাম, সব শেষ। কালকে একটা শীত গেছে, কম্বল নাই, কিছু না, একটা বালিশ নাই, কম্বল নাই, এইসব আমরা অনেক কষ্টে আছি। আমার ফ্যামিলি সহ বর্তমানে আমার 20 জন লোক আমি প্যাকেট পাইছি। বিভিন্ন মানুষ দেখলাম, ঘুরে ঘুরে জিজ্ঞেস করলাম, তারা রাত থেকে এখনো অনাহারে আছে, তারা কিছু খেতে পারেনি। বিভিন্ন প্রতিষ্ঠানের ছোটখাটো সাহায্যের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও বস্তিবাসীর সুরক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপ চায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। বিকেলে তাদের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। ফলে আজ থেকে আগামী 30 দিনের মধ্যে আপিল করতে হবে শেখ হাসিনা ও কামালকে। এর আগে জুলাই অভ্যুত্থান চলাকালে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় গত 17 নভেম্বর শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলায় রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। রায়ে শেখ হাসিনা ও কামালের দেশে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশও দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে রায়ের পর দিল্লিকে লেখা চিঠির এখনো কোনো জবাব পায়নি ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, বছর পার হলেও এই ইস্যুতে প্রথম চিঠির জবাবই দেয়নি ভারত। তাই এবারে চিঠির জবাব 1 সপ্তাহের মধ্যে আসবে। সরকার তা প্রত্যাশাও করে না। জানালেন, অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে পশ্চিমাদের কোনো চাপে নেই পররাষ্ট্র মন্ত্রণালয়। মানবতা বিরোধী অপরাধ প্রমাণিত হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত 17 নভেম্বর মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘোষণার 3 দিন পর দণ্ডিত আসামিকে ফেরত চেয়ে ভারতকে কূটনৈতিক চিঠি পাঠায় বাংলাদেশ। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই চিঠি পৌঁছে দেয়। সেই চিঠির কি জবাব আসলো দিল্লি থেকে? নটরমাল আমাদের মিশনের মাধ্যমে ওদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে, কোনো উত্তর আসেনি। এত তাড়াতাড়ি উত্তর আশাও করি না আমি তো আগের চিঠিতে উত্তর পাইনি এখন, কাজে এটা একেবারে কালকে আমাকে ওই 1 সপ্তাহের মধ্যে উত্তর দিয়ে দেবে এটা আমি প্রত্যাশা করি না। তবে আমরা আশা করি যে এটার উত্তর আমরা পাবো। আমরা বলেছি যে যেহেতু তাকে বিচারে দোষী সাব্যস্ত করা হয়েছে, কাজেই তাকে যেন ফেরত দেওয়া। সম্প্রতি ঢাকা সফর করে কমনওয়েলথ মহাসচিব অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ দিয়ে গেছেন। একই রকম সুর ছিল ঢাকা সফরে আসা অন্যান্য পশ্চিমা দেশের নীতি নির্ধারকদের। এই ইস্যুতে কি চাপে আছে সরকার? আবার একই কথা, আমার উপর কোনো চাপ নেই। এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়ন ও কমনওয়েলথ সহ বেশ কিছু সংস্থা ও কয়েকটি দেশ ভোটে পর্যবেক্ষক পাঠানোর কথা জানিয়েছে। সেক্ষেত্রে ভারত নির্বাচন পর্যবেক্ষক পাঠালে তাতে কি অনুমতি দেবে অন্তর্বর্তী সরকার? এটা পুরোপুরি নির্বাচন কমিশনের বিষয়, এটাতে আমাদের কোনো ভূমিকা নেই। এমনকি আমরা যারা আসবে তাদেরকে কোনো সহায়তা করতেও যাব না যদি না নির্বাচন কমিশন আমাদেরকে বলে।
কেবল এয়ারবাস না কেনাই ইউরোপের সাথে সম্পর্কে প্রভাব পড়বে এমন বয়ানও মানতে নারাজ পররাষ্ট্র উপদেষ্টা। আমি মনে করি না এই কমার্শিয়াল একটা ডিলের উপরে আমাদের সার্বিক সম্পর্ক নির্ভরশীল হবে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। দুর্নীতি করে প্লট নেয়ার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় হবে আগামীকাল বৃহস্পতিবার। একই দিন সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদের নামে প্লট দুর্নীতি মামলারও রায় হবে। এই দুটি মামলাতেও আসামি করা হয়েছে শেখ হাসিনাকে। অভিযোগে বলা হয়েছে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলের নতুন শহর প্রকল্পে প্লট নেন তারা। দুদকের আইনজীবী বলছেন, সাবেক প্রধানমন্ত্রী রাজুকের আইন অমান্য করেছেন। ঢাকায় একখণ্ড জমি সবারই আকাঙ্ক্ষা, কিন্তু সাধ্য আর লটারি ভাগ্য না কুলোনয় আজীবনী ভাড়াটিয়া বা ভূমিহীন হয়ে থাকেন কোটি ঢাকাবাসী। শেখ হাসিনা যে প্লটটি দুর্নীতি করে নিয়েছেন বলে মামলা, সেটি এই পূর্বাচলে কূটনৈতিক জোনের ২৭ নম্বর সেক্টরে ২০৩ নম্বর সড়কে প্লট নম্বর ৯। রাজুক অন্যদের বেলায় ঢাকঢোল পিটিয়ে বরাদ্দ দিলেও সাবেক প্রধানমন্ত্রীর ক্ষেত্রে কাজটি করা হয়েছে বেশ গোপনে ২০২২ সালে। অভিযোগে এমনটি বলেছেন দুদকের তদন্তকারী কর্মকর্তা। ২০২৪-এর ৫ই আগস্টের পর গোপন অনেক কিছুর মতোই এই প্লটের খবরও বেরিয়ে আসে প্রকাশ্যে। প্রাথমিক অনুসন্ধানের পর জানুয়ারিতে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করে দুদক। অভিযোগ, তিনি সরকারি কর্মচারী হিসেবে ক্ষমতার অপব্যবহার ও অপরাধজনক বিশ্বাসভঙ্গ করেছেন। পূর্বাচলের ১০ কাঠা আয়তনের অতি মূল্যবান প্লটটি নিজের নামে বরাদ্দ নিয়েছেন অবৈধভাবে। আইনজীবী জানান, রাজুক বিধিমালা অনুযায়ী কারো নামে রাজুক বা অন্য কোনো সরকারি আবাসনে প্লট বরাদ্দ থাকলে তিনি দ্বিতীয়বার প্লট নিতে আবেদনই করতে পারবেন না। কিন্তু শেখ হাসিনার স্বামীর নামে থাকা ধানমন্ডির সুধাসদনে প্লট থাকলেও হলফনামায় তা উল্লেখ করেননি, কেবল নিজের নামে প্লট না থাকার কথা উল্লেখ করেছেন। তার হাজব্যান্ড অলরেডি মারা গেছে, সেখানে তার ওয়ারিশ সূত্রে সম্পত্তি প্রাপ্ত হয়েছেন এবং সেই ওয়ারিশ সূত্রে তার ছেলে মেয়ে ৩ জনই তো প্রাপ্ত হয়েছেন। এক, দ্বিতীয়ত হচ্ছে যে একই পরিবারের যদি কারো প্লট থাকে কিন্তু তারা একত্রে ৩ জনে প্লট নিতেছে, এটাও তো রাজুকের। প্লট দুর্নীতির মামলার বিচার চলছে ঢাকার বিশেষ জজ আদালতে। বৃহস্পতিবার রায় ঘিরে আশাবাদী দুদক আইনজীবী। তিনি বললেন, বিধি মেনে নির্দিষ্ট সময়সীমায় আবেদনই করেননি শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর দপ্তরসহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রভাবিত করেই নিয়েছেন প্লট। বরাদ্দ দেওয়ার কাজে অবৈধভাবে আর্থিক সুবিধা গ্রহণ করেন গণপূর্তের সিনিয়র সচিব পুরবী গুলদার ও কাজী ওয়াসি সহ অনেকে। হলফনামা দিছে, এটা তো তারা মিথ্যা হলফনামা প্রদান করছে। মিথ্যা হলফনামাকে তারা সত্য হলফনামা ধরে প্লট দিয়ে দিছে। শুধু শেখ হাসিনা নন, পূর্বাচলে একসঙ্গে মোট ৬টি প্লট বরাদ্দ নিয়েছেন তার পরিবারের সদস্যরা। প্রত্যেকটি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগ এনে মামলা হয়েছে আলাদা আলাদা। বৃহস্পতিবার প্লট দুর্নীতির মামলার রায়ও ঘোষণা হবে আদালতে। দুদকের দাবি, প্রধানমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে প্লট নেন শেখ হাসিনা ও তার বোনের পরিবার। এছাড়া শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিকের প্লট দুর্নীতির মামলার রায় দেওয়া হবে আগামী ১ ডিসেম্বর। প্রত্যাশা করেছি সর্বোচ্চ শাস্তি, যাবজ্জীবন। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় রক্ষিত দুটি ভল্টে ৮৩২ ভরি স্বর্ণালঙ্কারের সন্ধান পেয়েছে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল, সিআইসি ও দুদক। গতকাল বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুসরণ করে ভল্ট দুটি ভাঙা হয়। গত ১৭ সেপ্টেম্বর অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় অভিযান চালিয়ে লকার দুটি জব্দ করা হয়। একই দিন শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকের একটি শাখায় রক্ষিত আরেকটি ভল্ট খোলা হয়, তবে সেখানে কোনো স্বর্ণালঙ্কার বা মূল্যবান কিছু পাওয়া যায়নি। গত ১০ সেপ্টেম্বর কর গোয়েন্দারা পূবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখায় শেখ হাসিনার একটি লকার জব্দ করে। ওই দিন একই শাখায় দুটি ব্যাংক হিসাবও পাওয়া যায়। এর মধ্যে একটি হিসাবে প্রায় ১২ লাখ টাকা এফডিআর এবং অন্যটিতে ৪৪ লাখ টাকা জমা ছিল। রাজধানীর করাইল বস্তিতে অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্ত দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। ঠাকুরগাঁয়ে এক অনুষ্ঠানে বাউলদের উপর হামলার ঘটনায় উগ্র ও ধর্মান্ধদের দায়ী করেন বিএনপি মহাসচিব। আলাদা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিগত দিনে ব্যাংক বিমা খাতে হরিলুট চলেছে। আগামীতে জবাবদিহিতার আওতায় আসবে সব আর্থিক খাত। মঙ্গলবার সন্ধ্যায় করাইল বস্তিতে লাগে যাবৎকালের সবচেয়ে ভয়াবহ আগুন। পুড়ে ছাই হয়ে যায় শত শত ঘরবাড়ি। আগুনের ভয়াবহতায় নিঃস্ব, বাস্তুহারা, হতদরিদ্র বস্তিবাসী। বুধবার দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপির নতুন কার্যালয় উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় অগ্নিকাণ্ডের জন্য নির্বাপন ব্যবস্থার অভাব আর আইনের সঠিক প্রয়োগ না থাকাকে দায়ী করেন
আহ্বান জানান ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেয়ার। আমি সরকারের কাছে দাবি করব সরকার যেন এদের ক্ষতিপূরণের ব্যবস্থা করে এবং সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে কাণ্ডের জন্য প্রকৃত ঘটনাকে বের করে যদি প্রকৃতপক্ষে কোনো ব্যক্তি দায়ী হয়ে থাকে তাহলে তাকে আইনের আওতায় নিয়ে আসবে। এদিকে ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিবের নিজ নির্বাচনী এলাকায় বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে হামলার ঘটনা ঘটে। এই ধরনের হামলায় জড়িতদের সুষ্ঠু বিচারের দাবি জানান মির্জা ফখরুল। তাদের উপর আপনাদের একটা ধর্মান্ধদের হামলা বলে এটা সঠিক নয়। এই ধরনের হিংসার আরো জন্য। এদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে বিএনপি নেতা আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেন, তার দল ক্ষমতায় এলে বিমা ব্যাংক খাতে বড় ধরনের সংস্কার আনা হবে। যেখানে সমস্ত দেশের অর্থনৈতিক উন্নয়ন জড়িত, সেখানে যদি আপনি দলীয় বিবেচনায় এসব কাজ করেন তাহলে সেই অর্থনীতি তো টিকে থাকতে পারে না। যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি, জবাবদিহিতা ফিরিয়ে আনতে হবে। যেমন সরকারের জবাবদিহিতা ফিরিয়ে আনতে হবে, নির্বাচিত সরকারের মাধ্যমে আপনার কোম্পানিগুলোতেও জবাবদিহিতা আনতে হবে। সকালে নয়াপল্টনে ভাসান মিলনায়তনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মহিলা দল আয়োজিত দোয়া মাহফিলে যোগ দেন সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। অগ্রণী ব্যাংকের ভোল্টে 832 ভরি সোনা শেখ হাসিনা 2টি ভোল্টে কত বড় চোর হতে পারে সে? ও পালাবে না কেন? ও তো জানে যে চোর। যারা চুরি করেছে, হরিলুট করেছে, কিন্তু এই জাতিকে এখন নিজের পায়ে দাঁড় করানোর জন্য যে মন্ত্রণা, সেই মন্ত্রণা আপনাকে দিয়ে দেশ থেকে গড়ে তোলা উচিত। নানান রোগ, শোক ও নির্যাতনের মুখেও খালেদা জিয়া দেশ ছেড়ে পালাননি উল্লেখ করে তাঁর সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চান নেতারা। তিনি হাঁটতে হাঁটতে জেলে গেলেন, বিনা কারণে, বিনা চিকিৎসা জেলে গেলেন, আর তাকে আজকে হুইল চেয়ারে করে চলাফেরা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে কেবিনেই চিকিৎসা চলছে বিএনপি চেয়ারপারসনের। ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণের কারণে সোমবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। ৭৯ বছর বয়সী বিএনপি চেয়ারপারসন নানা রোগে আক্রান্ত। চিকিৎসকরা জানান তিনি নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন এবং তার হৃদযন্ত্র ও ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে। নিয়মিত নানা পরীক্ষার মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে এখন খালেদা জিয়ার চিকিৎসা চলছে। সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চেয়েছেন তিনি। প্রথমবারের মতো পুলিশ সুপার পদে পদায়ন হলো লটারির মাধ্যমে। জাতীয় নির্বাচন সামনে রেখে বিভিন্ন জেলায় নতুন এসপিদের পদায়ন করে জারি করা হয়েছে প্রজ্ঞাপনও। তবে পদায়ন নীতিমালার বাইরে এই পদ্ধতিতে এসপি নিয়োগ নিয়ে সমালোচনা আছে। সাবেক আইজিপি ডক্টর এনামুল হক বলছেন, এভাবে সঠিক ব্যক্তিকে সঠিক স্থানে পদায়ন করা কঠিন। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, মেধাবীদের তালিকা করে সেখান থেকে এসপি পদে নিয়োগ দেওয়া হয়েছে। আলমগীর স্বপনের রিপোর্ট। ফেব্রুয়ারির প্রথম ভাগে জাতীয় নির্বাচন। এই নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা, আর জেলায় জেলায় এর নেতৃত্ব দিবেন এসপি বা পুলিশ সুপাররা। তবে নির্বাচনকালীন সময়ে এসপি হিসেবে কারা দায়িত্ব পালন করবেন এ নিয়ে প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতের মধ্যে টানাপোড়েন আছে। এ অবস্থায় অন্তর্বর্তী সরকার এসপি নিয়োগে ব্যতিক্রমী নজির স্থাপন করল। প্রথমবারের মতো এসপি নিয়োগ দিয়েছে লটারির মাধ্যমে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ২৪ নভেম্বর অনুষ্ঠিত সেই লটারির ফল অনুযায়ী বুধবার নতুন এসপিদের পদায়ন করে জারি করা হয়েছে প্রজ্ঞাপনও। যেইভাবে লটারি করার ওইভাবেই লটারি করেছি। এইটার ক্ষেত্রে আমরা 3টা ক্রাইটেরিয়া নির্ধারণ করছি, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি। এটা করা হয়েছে জেলার আয়তনের বেসিস না, আমরা ওই আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর করে। প্রথম হলো আমাদের টোটাল এসপি ছিল মনে হয় 64, তো 64-এর থেকে আমরা 15 আর 3 18 জন আমরা উঠে আনছি। 18 জনের জায়গায় আমরা নূতন জন দিছি, আর যারা পুরানো ছিল ওখানেই। তারপরে ওই লটারি করে যারটা যেই জেলায় যার কপাল আসছে ওই জেলা ছেয়ে পড়ছে। তবে লটারির মাধ্যমে এসপি নিয়োগে কি যোগ্যতা ও দক্ষতা বিবেচনা করা গেছে এ নিয়ে সমালোচনা করেছে বিএনপি। সাবেক পুলিশ প্রধান ডক্টর এনামুল হক বলছেন, এসপি হিসেবে নিয়োগে লটারি আগে কখনো হয়নি।
পুলিশের বলেন বা ডিসির বলেন কোনোদিন লটারি দিয়ে পদায়ন হয়নি আমার জানা মতে, কোনোদিন জানি না। সবচেয়ে খারাপ লোকটা ভালো জায়গা পেয়ে গেল, আবার সবচেয়ে ভালো লোকটা খারাপ জায়গা পেয়ে গেল। অস্থিরতা খালি দেশে নয়, বাইরে থেকেও কেউ কেউ অস্থিরতার চেষ্টা করছে। আরো অ্যালার্ট হতে হবে, আরো ডেডিকেশন, ডিভোটেড যে কাজ করবে সেটার জন্য নিবেদিত প্রাণ হতে হবে। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেছেন লটারির মাধ্যমে বাদ পড়েনি মেধাবীরা। মেধাবীগুলো আগে বেছে নিছিলেন, এক এক থেকে ধরেন এখন তো উঠে গেছে, এখন তো সব জিপিএ ফাইল। আগে আপনার আঙ্গ ছিল কিন্তু ফার্স্ট সেন্স, মেধাবীরা কেউ বাদ পড়ে নাই। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন এসপির মতো শিগগিরই বিভিন্ন থানায় ওসি নিয়োগেও লটারি পদ্ধতি অবলম্বন করা হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিহত করে জাতিকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে বিজিবি নির্বাচনী মহড়া পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিজিবি সদস্যদের নিরাপত্তা মহড়া, যেখানে উঠে আসে ভোট কেন্দ্রের সহিংসতা থেকে উত্তরণের কার্যক্রম। বিজিবি সদর দপ্তরে আয়োজিত সংস্থাটির নির্বাচনী মহড়া পরিদর্শন শেষে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। উপস্থিত ছিলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, কেউ যদি নির্বাচন প্রতিহতের চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা এই ব্যাপারে সম্পূর্ণ ওয়াকিবহাল এবং সচেতন, যাতে শান্তি শৃঙ্খলা যাতে রক্ষা করেই আমরা যাতে নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে পারি। আর যারা প্রতিহত করার ঘোষণা দিচ্ছে, যারা সব ধরনের ব্যবস্থা আমরা নিব। তিনি বলেন, ভোট কেন্দ্রগুলো রেড, ইয়েলো ও গ্রিন জোনে চিহ্নিত করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে আলাদা ব্যবস্থা। সব কেন্দ্রে আর্মি দাবি করছে এরকম। দেখেন, পুলিশ আমরা ধরেন 2 জন পুলিশ দিতে পারি, 3 জন আনসার দিতে পারি। আর্মি 1 জন 2 জন এরকম দেওয়া যায় না। আর্মি তো তাদের একটা কন্টিনজেন্ট হিসেবে তারা মুভ করে। জাতিকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন প্রধান নির্বাচন কমিশনার। ঝুঁকিপূর্ণ একটা ফোকাস তো থাকবেই। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। চানখারপুলে 6 জন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তাকে দ্বিতীয় দিনের জেরা করেছেন আসামি পক্ষ। বৃহস্পতিবারও জেরা করা হবে তাকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ চানখারপুলের মামলার জেরা অনুষ্ঠিত হয়। এই মামলায় এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবার, জুলাই আহত চিকিৎসক, একজন উপদেষ্টা সহ সাক্ষ্য দিয়েছেন 24 জন। তদন্ত কর্মকর্তা জেরা শেষ হলে মামলাটি যুক্তিতর্ক উপস্থাপন পর্যায়ে যাবে। এরপর রায়ের দিন ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। মামলায় আসামি 8 জন হলেও সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 4 জন পলাতক। আর গ্রেপ্তার আছেন কনস্টেবল সুজন সহ 4 জন। অপরদিকে সাভারের আশুলিয়ায় 6 জনকে পোড়ানো সহ মোট 7 জন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ হবে 2 ডিসেম্বর। এই মামলায় এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন 23 জন। এর মধ্যে 23তম সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দেন রাজসাক্ষী সাবেক এসআই আফজালুল। সারা দেশে একসঙ্গে 826 বিচারককে বদলি ও পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপসচিব এএফএম গোলজার রহমান স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তারা 27 নভেম্বরের মধ্যে বর্তমান পদের দায়িত্ব মনোনীত কর্মকর্তার কাছে হস্তান্তর করবেন। নতুন কর্মস্থলে 1 ডিসেম্বরের মধ্যে যোগদান করতে হবে। এর মধ্যে অতিরিক্ত জেলা জজ থেকে জেলা জজ 250 জন, যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা জজ 294 জন ও সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা জজ পদে পদোন্নতি পেয়েছেন 282 জন বিচারক। নির্বাচনকে কেন্দ্র করে ময়মনসিংহের গাঁড়ো পাহাড়ের সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে বিজিবি। চোরাচালান রোধের পাশাপাশি অবৈধ অস্ত্র দুষ্কৃতিকারীরা যেন সীমান্ত এলাকা ব্যবহার না করতে পারে সেই লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি সহ নিয়মিতই চলছে অভিযান। দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন ময়মনসিংহ বিজিবির সেক্টর কমান্ডার। বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্তে সুরক্ষা জোরদারে কঠোর অবস্থানে আছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। গত 1 বছরে বিভিন্ন অভিযানে 750 কোটি টাকার চোরাই পণ্য জব্দের পাশাপাশি আটক করা হয়েছে প্রায় 400 আসামিকে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাসিক আইন শৃঙ্খলার সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুর উপজেলা মিলনায়তনে আয়োজিত সভায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তারা বলেন, আগামী নির্বাচনে কেউ বল প্রয়োগ বা অবৈধ সুযোগ নেওয়ার চেষ্টা করলে তাকে আইনের আওতায় আনা হবে। স্মরণকালে শ্রেষ্ঠ নির্বাচনের অঙ্গীকারে আইনের সর্বোচ্চ প্রয়োগ করবে আইন শৃঙ্খলা বাহিনী। বাংলাদেশের সব রাজনৈতিক দলের ঐকমত্য এখনই সম্ভব নয় বলে মনে করে জার্মানি। নির্বাচনের পরে হলেও কার্যকর জাতীয় সমঝোতা বা রিকনসিলিয়েশনের তাগিদ দিয়েছেন রাষ্ট্রদূত রুডিগার লর্ডস। প্রত্যাশা, সর্বোচ্চ ভোটারের উপস্থিতিতে সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক হবে ফেব্রুয়ারির ভোট। সমঝোতা স্মারক সইয়ের পরও ফ্রান্স থেকে এয়ারবাস না কেনায় ইউরোপের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে বলেও সতর্ক করেন রুডিগার। কূটনৈতিক রিপোর্টারদের আয়োজন ডিক্যাপটকে সাংবাদিকদের মুখোমুখি জার্মান রাষ্ট্রদূত। এ সময় অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ ও নির্বাচন প্রস্তুতিতে নিজ দেশের সমর্থনের কথা জানান তিনি। প্রত্যাশা, উৎসব মুখর হবে আগামী নির্বাচন। সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চাই আমরা। জনগণের সব পক্ষকে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। শান্তিপূর্ণ ও সহিংসতামুক্ত প্রচার প্রচারণা প্রত্যাশিত। বিপুল ভোটার উপস্থিতি, বিশেষ করে ডক্টর ইউনূস যে 60% কথা বলেছেন, যা যুক্তিযুক্ত। I've heard, I think Professor Yunus had mentioned a threshold of 60%, which would be the earmark. রাষ্ট্রদূত বলেন, বিগত সরকারের সময় ক্ষমতার যে অপব্যবহার হয়েছে সেটির বিচার জরুরি। সুশাসন প্রতিষ্ঠার জন্যই গেল সরকার যে ক্ষমতার অপব্যবহার করেছে তার আইনি প্রক্রিয়া অনুযায়ী বিচার জরুরি। তবে নীতিগতভাবে আমরা মৃত্যুদণ্ডকে কখনোই সমর্থন করি না। The European Union and Germany has always been against the death penalty. গণতন্ত্র টেকসই ও সুশাসন নিশ্চিতে ভোটের পরও কার্যকর জাতীয় সংলাপ অপরিহার্য বলে মন্তব্য করেন এই ইউরোপিয়ান দূত। বাংলাদেশের রাজনীতিতে সব পক্ষের ঐকমত্য এখনই সম্ভব না, এটা আমরা বুঝি। ভোটের পরে হলেও সব পক্ষ নিয়ে কার্যকর আলোচনা চালিয়ে যাওয়া দরকার। নিজস্ব বিমান বহরে এয়ারবাস যুক্ত করা না করা বাংলাদেশের ইস্যু হলেও কেনার সিদ্ধান্ত থেকে সরে আসায় সম্পর্কে যে প্রভাব পড়বে তা স্মরণ করিয়ে দেন এই কূটনীতিক। এয়ারবাস না কিনলে তো অবশ্যই সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে। সেটি বড় আকারে না হলেও জিএসপি প্লাস আলোচনাতে ভূমিকা রাখবে। আবেদনের সময় সঠিক তথ্য না দেয়ায় অনেক শিক্ষার্থী ভিসা পাচ্ছে না বলেও দাবি করেন রুডিগার লর্ডস। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোকে তাদের নারী নীতি নিয়ে জবাবদিহিতার আওতায় আসতে হবে। জেন্ডার ভিত্তিক সহিংসতার বিরুদ্ধে এক জাতীয় সংলাপে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে অ্যাকশন এইডের আয়োজনে নীতি নির্ধারকরা বলেন, নারী বান্ধব শহর গড়ে তুলতে কাজ করছে রাষ্ট্র। তবে সমাজ ব্যবস্থা ও সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন না হলে আইন করে নারী হেনস্থা দমানো কঠিন। চলতি পথে এভাবেই প্রতিনিয়ত আঘাত আসে। এই অসম্মান কি তবে শুধুমাত্র নারী হয়ে জন্মানোর কারণেই? নারীর এগিয়ে চলার প্রতিবন্ধকতা আর চ্যালেঞ্জগুলো ফুটে উঠেছে অ্যাকশন এইডের লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ ক্যাম্পেইনে। শিল্পকলা একাডেমিতে 16 দিনের এই অনুষ্ঠানের উদ্বোধনীতে ছিল মঞ্চ পরিবেশনা, যেখানে উঠে আসে হেনস্থার প্রতীকী চিত্র। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বলেন, সবার আগে দরকার পরিবার থেকে নৈতিক শিক্ষা এবং সামাজিক মানস পরিবর্তন। শুধু আইন করে নারী হেনস্থা কমানো সম্ভব নয় বলেও জানান তারা। আমরা আসলে আগে ছিলাম প্রোটেকশন বেস। প্রোটেকশন মিন্স দ্য রেসপন্স বেস, ঘটনা উত্তর আমাদের কার্যক্রম। যেমন গত 2 বছর ধরে এটার একটু চেঞ্জ আসছে। আমরা এখন প্রিভেনশন, কারণ প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। এইভাবে আইন করে একটা দমন করব, আরেকটা শুরু হবে, আরেকটা দমন করব, আরেকটা শুরু হবে।
ভেতর থেকে যতদিন না পর্যন্ত আমরা এনলাইটেন্ড হব ততদিন পর্যন্ত তো এগুলো ঠিক হবে না। এদিকে রাজধানীর একটি হোটেলে জেন্ডার ভিত্তিক সহিংসতার বিরুদ্ধে এক জাতীয় সংলাপের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, ভোটে নির্বাচিত হলে নারী সুরক্ষা এবং নিরাপত্তায় রাজনৈতিক দলগুলো কি করবে তা ইশতেহারে উল্লেখ রাখা দরকার। এই ইস্যুতে তাদের জবাবদিহিতার আওতায় আনা দরকার বলেও মত দেন তারা। আমার কমিউনিটিকে রেসপন্সিবিলিটি দিতে হবে। রাষ্ট্রীয় পর্যায়ে ইনস্টিটিউশন নাই, আমার মকায় যদি ইনস্টিটিউশনে না দাঁড়াতে পারে তাহলে তো অনেক কিছুই আমাদের ঘাটতির মধ্যে চলে যায়। পার্টনারশিপ অনেক বেশি স্ট্রং করতে হবে। দ্য সিভিল, দ্য গভর্নমেন্ট, দ্য সোশ্যাল অ্যান্ড দ্য গভর্নমেন্ট, এখানে অনেক বেশি যৌথভাবে কাজ করতে হবে। আলোকিত মানুষ থেকে বের হয়ে তৃণমূল পর্যায়ে আলোচনা নিয়ে যেতে হবে। আমরা একটা উত্তরণকালীন সময়ের ভিতর দিয়ে যাচ্ছি। আমরা সিদ্ধান্ত করেছি যে এই পরিস্থিতি বদলাতে হলে সংস্কার লাগবে। রাজনীতি হোক বা রাজপথ, নারীকে দমিয়ে রাখার প্রবণতা যেন না থাকে সে লক্ষ্যে সচেতনতা বৃদ্ধির উপর জোর দেন বক্তারা। এই যে সহিংসতার ব্যাপারগুলো ঘটছে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশের সময় হামলা হয়েছে ঠাকুরগাঁয়ে। দুপুরে জেলা জজ আদালত চত্বরে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সম্প্রীতির ঐক্য ঠাকুরগাঁও ব্যানারে শহরের চৌরাস্তায় বাউল শিল্পীদের প্রতিবাদ সমাবেশের কথা ছিল। নির্ধারিত সময়ের আগে জেলার বিভিন্ন স্থান থেকে বাউল শিল্পীরা কোর্ট চত্বরে জড়ো হতে থাকেন। এ সময় সেখানে তৌহিদি জনতা পরিচয়ে হামলা চালানো হয়, বেধড়ক পেটানো হয় বাউল শিল্পীদের। পরে মিছিল নিয়ে কোর্ট চত্বর প্রদক্ষিণ করে তৌহিদি জনতা। তারা বলেন, ধর্ম অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এদিকে হামলার ঘটনায় বাউল শিল্পীদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। দেশব্যাপী বাউল সাধকদের উপর হামলার প্রতিবাদ ও বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে পাবনায় মানববন্ধন হয়েছে। দুপুরে প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা দেশজুড়ে বাউলদের উপর হামলা নিপীড়নের তীব্র নিন্দা প্রতিবাদ জানান। সেই সাথে বাউল শিল্পী আবুল সরকারের নিঃশর্ত মুক্তির দাবিও জানান। রাজধানীতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন বিসিএস শিক্ষা ক্যাডারের পদোন্নতি বঞ্চিত সহকারী অধ্যাপকরা। সকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসির সামনে পদোন্নতি বঞ্চিত ২৬ থেকে ৩১ বিসিএস ক্যাডারের এসব শিক্ষক মানববন্ধন করেন। অভিযোগ করেন, ক্যাডার সার্ভিস রুলে ৩ বছর পর পদোন্নতির বিধান থাকলেও শিক্ষা ক্যাডারদের ক্ষেত্রে তা মানা হচ্ছে না। এ কারণেই অনেক সহকারী অধ্যাপক দীর্ঘ ১৩ বছর একই পদে কাজ করে যাচ্ছেন। এই বৈষম্য নিরসন করে অবিলম্বে ২৬ থেকে ৩১ বিসিএস এর যোগ্য শিক্ষকদের পদোন্নতি দেবার জোর দাবি জানান তারা। একই সাথে আগামী রবিবার মাউসির সামনে মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। ৮ থেকে ১০ বছর ১২ বছর ধরে পদোন্নতি বঞ্চিত, মানে আমরা একই পদে আছি, যেটা ঠিক ক্যাডার সার্ভিস রুলের সাথে যায় না। এবং আমরা এটা বলতে গেলে একটা চরমভাবে আমরা বৈষম্যের শিকার। ২৬ থেকে ৩১ বিসিএস যেসব কর্মকর্তা পদোন্নতির জন্য আজকে এখানে দাঁড়িয়েছি, তাদেরকে পদোন্নতি দিলে সরকারের কোনো আর্থিক সংশ্লেষ হয় না, অতিরিক্ত টাকা খরচ করতে হয় না, শুধু পদবিটা চেঞ্জ হয়। মাননীয় সচিব মহোদয় এবং অন্তর্বর্তীকালীন সরকার যারা দায়িত্বে আছেন এবং এই সংশ্লিষ্ট যারা আছেন সবাইকে আমরা আহ্বান করছি। উন্মোচন হলো বাংলাদেশ আয়ারল্যান্ড টি-20 সিরিজের ট্রফি। বুধবার বেলা ১২টার দিকে দুই দলের অধিনায়কের উপস্থিতিতে উন্মোচন হয় ট্রফি। এই প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথা বলেন লিটন দাস। কঠিন পরিস্থিতিতে পড়েই সিরিজ জিততে চান টাইগার অধিনায়ক। নিজেদের দিনের সেরাটা দিলে ডমিনেটিং জয় পাওয়া সম্ভব, এমনটাই মনে করেন লিটন। আগের মতনই আমি এখানেও চাই যে আমরা প্লেয়াররা টাফ সিচুয়েশনে পড়বো, বাট টাফ সিচুয়েশনে পড়ার পর যে জিনিসটা হয়েছে লাস্ট সিরিজে আমরা জিততে পারিনি, বাট এবার চেষ্টা করবো যেন ওখান থেকে টাফ থেকে বের হয়ে যেন ম্যাচগুলো উইন করতে পারি। আমাদের যে টিম আছে, আমাদের যে ক্যাপাবিলিটি আছে, আমরা যদি আমাদের দিনে 100% ক্রিকেট খেলতে পারি অবশ্যই ডমিনেটিং জয় পাওয়া সম্ভব। বাট রীতিমতো বোমা ফাটালেন টি-20 অধিনায়ক লিটন দাস। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম 2 টি-20 দল থেকে শামীম পাটোয়ারিকে বাদ দেওয়া হয়েছে, যেটা নিয়ে জানতেন না লিটন। তাকে না জানিয়ে সিদ্ধান্ত নেয় বোর্ড এবং নির্বাচকদের উপর খেপেছেন এলকেডি। এমনকি তাকে নাকি বলা হয়েছে যে দল নেওয়া হচ্ছে তা নিয়েই খেলতে হবে।
আপনার মাথার যে বুদ্ধিটা এসেছে সেই বুদ্ধিটা যদি আমাদের উপর থেকে আসতো মনে খুব ভালো হতো। সিলেক্টর আমাকে কোনো কিছু নোটিশ ছাড়াই শামীমকে বাদ দিয়ে দিয়েছে টিম থেকে। আমি শামীমরে বাদ হওয়ার পিছনে কোনো রিজন আমি দেখি না, আর আমি এটা নোটিশও পাইনি যে কেন সে বাদ করেছে, বাট ও টিমে থাকলে ভালো হতো। বাংলাদেশ আয়ারল্যান্ড টি-20 সিরিজের আগে রীতিমতো জমিয়ে তুললেন লিটন দাস। একজন ক্যাপ্টেন যেমন হওয়া উচিত, একজন ক্যাপ্টেনকে আমরা যেভাবে চিন্তা করতে পারি, লিটন ঠিক তেমনই বোল্ড, নিজের অসন্তোষের কথা পুরোদমে প্রকাশ করেছেন। আমাকে টোটালি বলা হয়েছে সিলেক্টর প্যানেল থেকে এবং বোর্ড থেকে যে আমাকে যে টিমটা দেওয়া হবে আমাকে সেই টিমটা নিয়ে কাজ করতে হবে। সো আমার কোনো সে থাকবে না যে আমি কোন প্লেয়ারটাকে চাই কোন প্লেয়ারটাকে না চাই। সো এতদিন জানতাম যে যখন ক্যাপ্টেন হয় মানুষ তার একটা টিম গোছানোর একটা প্ল্যানিং থাকে, বাট রিসেন্ট কয়েকদিন আগে জানতে পারলাম যে টিমটা আমাকে দেওয়া হবে আমার কাজ হচ্ছে সেই টিমটাকে নিয়ে বেটার কিছু দেওয়া মাঠে। একটা দল দেয়া হচ্ছে, সেই দল সম্পর্কে কোচ ক্যাপ্টেন কিছুই জানেন না। এটা কি লিটন কিংবা ফিল সিমন্সের জন্য অপমানজনক? ইনসাল্টিংয়ের জায়গা বলবো না, আমার মনে হয় কোচ এবং ক্যাপ্টেনের জানা উচিত। সে জায়গা থেকে আমরা কিছুই জানি না। যদি ওয়ার্ল্ড কাপেও সেম জিনিস ঘটে আমাকে যে টিমটা দেওয়া হবে আমি সেই টিমটা নিয়ে চেষ্টা করবো 11 খেলানো। সব কিছু ছাপিয়ে এই সিরিজে লিটন ডমিনেটিং একটা জয় চান, পাশাপাশি জাকের কিংবা হৃদয়দের মতো যারা এই মুহূর্তে খানিকটা অফ ফর্মে আছেন তাদের আরও বেশি সুযোগ দিতে চান যিনি বাদ পড়েছেন সেই শামীমকেও। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। অনূর্ধ্ব-17 এশিয়ান কাপ বাছাইয়ের খবর। নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল জোড়া গোলে লঙ্কানদের 5-0 গোলে উড়িয়ে দিয়েছে ছোটন শিষ্যরা। পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে শ্রীলঙ্কার ডিফেন্সের উপর চাপ বজায় রাখে বাংলাদেশ। 24 মিনিটে ইকরামুল দুর্দান্ত হেডে শুরু বাংলাদেশের গোলযাত্রা। এরপর অপুর অসাধারণ পাসে দুর্দান্ত ফিনিশিংয়ে দলকে দ্বিতীয় গোল উপহার দেন মানিক। দ্বিতীয়ার্ধে আরও 3বার প্রতিপক্ষের জাল কাঁপায় বাংলাদেশ। 64 মিনিটে ফয়সাল এক ডিফেন্ডারকে কাটিয়ে ঠান্ডা মাথায় শট নিয়ে খুঁজে নেন জালের ঠিকানা। নির্ধারিত সময় শেষ মিনিটে স্কোর শিটে নাম লেখান বায়েজিদ। ইনজুরি সময়ে লঙ্কানদের জালে শেষ পেরেক ঠুকে দেন অধিনায়ক ফয়সাল। গণভোটে নোট অব ডিসেন্ট না রাখলে সংস্কার পূর্ণতা পাবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। দুপুরে মিরপুরে স্বেচ্ছাসেবক দল আয়োজিত গণমিছিল পূর্ব সমাবেশে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় যেতে পারলে বিরোধী মত দমন করা হবে না, সবার পূর্ণ নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে। এছাড়াও বিএনপি ক্ষমতায় গেলে ফার্মার্স কার্ড, ফ্যামিলি কার্ড সহ নানান নাগরিক সুবিধার কথা তুলে ধরেন সাবেক এই জাতীয় ফুটবল দলের অধিনায়ক। এ সময় নগরবাসীর কাছে ধানের শীষের জন্য ভোট প্রার্থনা করেন তিনি। গণভোটের যে নোট অফ ডিসেন্ট থাকা দরকার ছিল সেটা এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি, এবং আমরা বিশ্বাস করি এই গণভোটের মাধ্যমে আমরা যে বাংলাদেশের সংস্কার পরিপূর্ণভাবে করতে চাই সেই গণভোটের মাধ্যমে আমরা পরিপূর্ণ সংস্কার করতে পারবো কিনা সেটা নিয়েও আমরা সন্দেহ পোষণ করছি। সাউথ কোরিয়ায় পড়াশোনা করতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের সুযোগ সুবিধা দেওয়ার লক্ষ্যে সাউথ ইস্ট গ্রুপ ও ডলবম কোরিয়ার মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। রাজধানী বনানীতে অবস্থিত সাউথ ইস্ট গ্রুপ কর্পোরেট অফিসে এই সমঝোতা সই হয়। এই অংশীদারিত্বের লক্ষ্য বাংলাদেশি শিক্ষার্থীদের নো ভিসা নো ফি নীতির আওতায় কোরিয়ায় পড়াশোনার সাথে শতভাগ চাকরির নিশ্চয়তা প্রদান। সাউথ ইস্ট গ্রুপ 1994 সাল থেকে অভিবাসন সেবায় কাজ করে আসছে। প্রতিষ্ঠানটি কানাডার বিভিন্ন স্ট্রিমে ইমিগ্রেশন প্রসেসিং, যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন সেবা এবং নর্থ মেসিডোনিয়ার ওয়ার্ক পারমিট প্রক্রিয়ারও কাজ করছে। 2007 সালে সুপারিশকৃত বাংলাদেশ পুলিশে নিয়োগ বঞ্চিত এসআই ও সার্জেন্ট প্রার্থীদের চাকরিতে যোগদানে প্রধান উপদেষ্টার চূড়ান্ত অনুমোদনের দাবি জানিয়েছে প্রার্থীরা। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। লিখিত বক্তব্যে প্রার্থীরা বলেন, 2006 সালে চূড়ান্ত নির্বাচিত 536 জন এসআই ও 221 জন সার্জেন্টকে তৎকালীন আইজিপি নূর মোহাম্মদ ও ডিআইজি বেনজির আহমেদ দলীয় ট্যাগ দিয়ে পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করে। তাদের সাদা কাগজের আদেশটি বাতিল করে নিয়োগ পুনর্বহালের সুপারিশ চলতি বছরের মে মাসের 7 তারিখে প্রদান করেন। অনতিবিলম্বে চাকরিতে যোগদানের অনুমতি প্রদান করে দেশ এবং রাষ্ট্রীয় সেবায় দৃষ্টান্ত স্থাপনের অনুরোধ জানান তারা।
দেশের স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বাড়লে প্রতি বছর বিদেশে অর্থ পাচার বন্ধ হয়ে যাবে, এমনটাই বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় বাংলাদেশ নবজাতক হাসপাতাল আয়োজিত এক অনুষ্ঠানে এসব বলেন তিনি। এ সময় উনি আরও বলেন, দেশের কয়েকটি খাতে বরাদ্দ দেওয়া হয় লুণ্ঠনের জন্য। অর্থ লুটের সব খাত বন্ধ করে শিক্ষা ও স্বাস্থ্য খাতে অর্থ ব্যয় হলে দেশ উন্নত হবে। অনুষ্ঠানে ওয়ার্ল্ড প্রি ম্যাচুরিটি ডে উপলক্ষে 3 নবজাতক শিশুকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। দুইটি খাতকে নিয়ে, একটি হলো শিক্ষা এবং স্বাস্থ্য, ওই উন্নয়ন খাতগুলো বন্ধ করে দিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশের এই দুইটি খাতে যদি আমরা ব্যয় করতে পারি, তাহলে বাংলাদেশের বছরে 15 থেকে 20 লক্ষ কোটি টাকা বিদেশে যে ব্যয় হয়, যে টাকাটি বিদেশে যায়, এই টাকাটা যাওয়া বন্ধ হয়ে যাবে। পটুয়াখালীর বাউফলে জুলাই গণ অভ্যুত্থানের স্মরণে আয়োজন করা হচ্ছে শহীদ স্মৃতি ফুটবল প্রীতি ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দুপুরে নিজস্ব কার্যালয়ে বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও পটুয়াখালী 2 আসনে জামায়াতের মনোনীত এমপি প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। জানান, জুলাই শহীদদের অবদান স্মরণীয় রাখতে শুক্রবার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন বরেণ্য ফুটবলার কায়সার হামিদ, জাতীয় দলের সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট এবং নবনির্বাচিত ডাকসু জিএস এম ফরহাদ সহ গণ্যমান্যরা। ফুটবল ম্যাচ শেষে থাকবে সাইমম সহ অন্যান্য শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আর এই ছিল আজকে সব খবরের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।